বৃত্তিমূলক শিক্ষার যে পরিস্থিতি বর্তমানে আপনারা জানেন যে ছাত্ররা এপ্রিলের প্রথম থেকে আন্দোলন সংগ্রামে আছেন এবং সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে, যার প্রতিবেদন এখনো আমরা দেখি নাই, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে তারা পুনরায় আন্দোলনে গেছেন এবং দেখেছি যে গতকাল ওনারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। হ্যাঁ, আজকে থেকে চলছে। সেহেতু ছাত্র সম্পর্কিত পরিস্থিতি নিরসন হওয়ার চেয়ে আরো বেশি গুরুতর হচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। ছাত্রদের পক্ষ থেকে যেই 6 দফা দাবি দেওয়া হয়েছে, আমরা সেটা যথেষ্ট যত্ন সহকারে অধ্যয়ন করার চেষ্টা করেছি এবং তার কোনো কোনো দাবির সাথে আমরা নিঃসন্দেহে সহমর্মিতা বোধ করি, কিন্তু যেটা আমরা বলতে চাই সেটা হলো যে দাবিগুলো দেওয়া হয়েছে এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো। মূল রোগ এখনো কিন্তু এই 6 দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। সেহেতু এই খাতের যে মূল সমস্যা সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজ আপনাদেরকে ডেকেছি। এটা ডাকার একটা বড় কারণ হলো যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং এরকম একটি পরিস্থিতির সম্ভাবনা আশঙ্কা আছে দেখে গত 1 বছর ধরে আমরা বাংলাদেশে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর সমস্যা এবং এর কাঠামোগত সংস্কারের পদ্ধতিটা কি হতে পারে তার উপর সুদীর্ঘ গবেষণা আমরা করেছি এবং সেই গবেষণা ফলাফল আপনাদের কাছে আছে। দেখবেন 3টি নীতি মানে পরামর্শ আমরা যেগুলি তৈরি করেছিলাম, বিশেষ করে ঢাকার বাইরে আমরা 3 জায়গাতে এই সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি থেকে এই তৃণমূল পর্যায়ে এইটার পরিস্থিতি কি তা আমরা অবলোকন করেছি এবং মূল্যায়ন করেছি। তার ফলাফল আপনাদের হাতে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে একবার শিক্ষা পাঠ্যক্রম নিয়ে একটি কমিটি গঠন করেছিল, পরবর্তীতে সেটার কাজ আর খুব বেশি আগায়নি এটা, এবং প্রাক্তন শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে একটি ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এবং সবশেষে বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তিনি 2 দিন আগে বলেছেন যে বৃত্তিমূলক কারিগরি শিক্ষাকে মূলধারাতে একত্রিত করতে হবে। এই 3টি উদ্যোগ বর্তমান সরকারের পক্ষ থেকে বা বক্তব্য উৎসাহব্যঞ্জক হলেও পরিতাপের জায়গা হলো এই বক্তব্যগুলো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দ্বারা দৃঢ় করা হয়নি এবং তারই ফলশ্রুতিতে আমার তরুণ সমাজ, ছাত্ররা অধৈর্য হয়ে সম্ভবত রাস্তায় এসেছে এবং এইটার সমাধানের পথও এই মুহূর্তে যে সামগ্রিকতার বিচারে করা হচ্ছে এটা আমাদের কাছে মনে হচ্ছে না, এবং সেই জন্যই আজকের এই আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসছি। এই আলোচনাটা নিয়ে আসার একটা বড় কারণ হলো, প্রথম, গত 2023-24-এ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তৎকালীন সরকারের যে উন্নয়নের বয়ান ছিল তার ভিতরে যে ফাঁকফোকর ছিল সেগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করেছি এবং আমরা দেখেছেন আমাদের একটি পুস্তিকা আছে, সমান্তরাল বাস্তবতা, উন্নয়নের যে আলেখ্য তার সমান্তরাল বাস্তবতায় স্থানীয় পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাকে সামনে নিয়ে এসেছি এবং সেই আলোচনা থেকে যদি 1 নম্বর বিষয় যদি কিছু বের হয়ে থাকে সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আর্থসামাজিক রাজনৈতিক শক্তির দুর্বলতার জায়গা হলো মানসম্পন্ন শিক্ষার অভাব। মানসম্পন্ন শিক্ষার অভাবই হলো
বাংলাদেশের আগামী দিনের যে সমস্যা তার গোড়ায় নিহিত। আমরা মানসম্পন্ন শিক্ষার কথাটা যখন বলেছি, তার ভিতরে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বটা আরো বড় করে সেই সময় এসেছে। এই আলোচনাটা আরো এসেছে এই কারণে যে এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ভিতরে সমাজের যেই স্তরের মানুষগুলো আসে তারা তুলনামূলকভাবে নিম্ন আয়ের গ্রামীণ জনসংখ্যা থেকে, জনগোষ্ঠী থেকে আসে এবং অনেক ক্ষেত্রেই তারা সামাজিকভাবে অনেক ধরনের বৈষম্যের শিকার। এবং সেই জন্য এই জায়গাটা আমরা নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে কাউকে যে পিছিয়ে রাখা যাবে না, যেই কথাটা আমরা বলি লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছিয়ে রাখা যাবে না, সেহেতু সেই বাণীটির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা এখন বৈষম্য বৃদ্ধির একটা মূল হাতিয়ারে পরিণত হয়েছে এবং সেই মূল হাতিয়ারে পরিণত হওয়ার একটা বড় কারণ হলো যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথোপযুক্ত সম্মান এবং যোগ্যতা সহকারে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে স্থাপন করতে পারি নাই। এবং আমাদের যদি এসডিজি বাস্তবায়ন করতে হয়, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি দিতে হয় কার্যকরভাবে, তাহলে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ খুব দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোলে অর্থনৈতিক উত্তরণের যে কর্মসূচির কথা আমরা বলি, অর্থাৎ সেখানে অর্থনীতিকে বহুধাকরণ করা এবং শ্রম এবং পুঁজির উৎপাদনশীলতা বৃদ্ধির করার কথা বলি, সেই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক বহুধাকরণের জন্য আপনার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ামক ভূমিকা পালন করতে পারে। সেহেতু এইটাও একটা বড় বিষয় হিসেবে দেখা দিয়েছে। সাম্প্রতিককালে ট্রাম্প মহোদয়, আমেরিকার প্রেসিডেন্ট, শুল্ক আরোপের যেই বৈষম্যমূলক আচরণ করছেন, তাতে পুনরায় আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে জোরদার করা, রপ্তানিকে ধাক্কা খেলে অর্থনীতির অভ্যন্তরীণ অর্থনীতিকে, অভ্যন্তরীণ চাহিদাকে জোরদার করার যে প্রয়োজনীয়তা দেখা দেবে, যে কাঠামোগত উত্তরণের প্রয়োজনীয়তা আরও বেশি জোরদার করার প্রয়োজন করবে, সেখানেও কিন্তু এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার কর্মীদের ভূমিকা আরও অনেক বেশি। সেহেতু আমাদের বুঝতে হবে এটা শুধু মানে খুবই ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না। আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অভাব, এবং আমি বলেছি আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। এই অবহেলা, বৈষম্য, আপনি যদি পক্ষপাত দুষ্টতা যদি আমরা তুল করতে না পারি, তাহলে কিন্তু এই সম্ভাবনার জায়গা আমাদের আগামী দিনে পরিপূরণ হবে না। দুঃখের বিষয় হলো এই গোষ্ঠীটি, এই শিক্ষার এই অঙ্গনটি অন্যান্য জায়গার তুলনায় আমাদের সামাজিক মনোযোগের কেন্দ্রবিন্দু থাকে না। আমি দুঃখের সাথে, পরিতাপের সাথে বলি, সংবাদ মাধ্যমও কিন্তু এটাকে যথোপযুক্তভাবে এটাকে সামনে নিয়ে আসে না। এই জন্যই আজকে এই আলোচনা। এখন যে প্রশ্নটা আসবে আমাদের কাছে প্রথম, সেটা হলো যে এইরকম একটি পরিস্থিতিকে বৃহত্তর শিক্ষার প্রেক্ষাপটে আমাদের স্থাপন করতে হবে। আপনারা জানেন আমি যে বলেছি বিগত সময়কালে শিক্ষা, মানসম্পন্ন শিক্ষার অভাব এবং সাধারণভাবে শিক্ষার ক্ষেত্রে অবহেলা খুবই প্রকৃষ্টভাবে আমরা লক্ষ্য করেছি। তার একটা বড় উদাহরণ হলো বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বিষয়টি। আপনারা জানেন যে বাজেটে শিক্ষা খাতে বড়জোর 1.7%, আমি 2023-24 সংখ্যা বলছি, 1.7% বেশি, খুব বেশি বরাদ্দ আমরা এখানে পাইনি, যেখানে 6-7% হওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি। সেই 1.7% কিন্তু কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি, সেটার মাত্র 1.4% বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আপনি যা দিয়েছেন তাও ঠিকমতো খরচ করেননি, এবং যেটা খরচ করেছেন তাও আপনার দালান কোঠা নির্মাণের জন্যই বেশি গেছে। সেটা সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের আপনার মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে অতখানি যায়নি।
কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই যে 1.4% দেওয়া হয়েছে, তার মাত্র 4.4% হলো কারিগরি এবং শিক্ষার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ দেখুন, এটার যে প্রান্তিক অবস্থান, এটার সামগ্রিকভাবে আপনার সরকারি আয় ব্যয় কাঠামোর ভিতরেও কিন্তু এটা পরিষ্কারভাবে এসেছে। অর্থাৎ ওই 1.4%-এর 4.4% যে আপনি দিয়েছেন, কত শতাংশ হয় হিসাব করে বের করেন এটার ভিতরে জিডিপির, সেইটাতে আবার আপনি দালান কোঠাই বানিয়েছেন বেশি, সেই অর্থে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং হয়নি। আর ওই টাকা দিয়ে আপনি পরিচালন ব্যয় নির্বাহ করেছেন বেশি, কিন্তু ওখানে ছাত্র আনার জন্য যে অন্যান্য বিষয় থাকে সেগুলি আমরা লক্ষ্য করিনি।